হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে আবারও বৃদ্ধি পেল কম্পিটিশন। 2022 প্রাথমিক নিয়োগে প্রার্থী সংখ্যা বৃদ্ধি। 11,758 নিয়োগে পুনরায় ক্যান্ডিডেট ইনক্রিজ হলো। 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউয়ের প্রার্থী সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে গেল। নতুন নতুন মামলা হয়েছে এবং নতুন নতুন অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। এই মুহূর্তে কতজন নতুন করে ইন্টারভিউ দিতে চলেছেন তা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যেই। মাননীয় বিচারপতি কি কি নির্দেশ দিলেন, অর্ডার কপিতে তিনি কি কি উল্লেখ করলেন, কারা মামলা করেছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2022-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে নতুন করে ইন্টারভিউয়ের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। সুপ্রিম কোর্টের নির্দেশে 9,533 জনের প্যানেলে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে ডিএলএড 2022 ক্যান্ডিডেটের জন্যও ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে বলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে। কিন্তু সুপ্রিম কোর্টের পাশাপাশি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থাও কলকাতা হাইকোর্ট থেকেও বেশ কিছু ডিএলএড ক্যান্ডিডেট, 2022 ডিএলএড ক্যান্ডিডেট বা কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড ডিগ্রি থেকে মাইগ্রেট করে ডিএলএড ডিগ্রিতে পরিণত করেছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নতুন করে ইন্টারভিউ নির্দেশ দিলেন। তো এ ধরনের মামলা 17 থেকে 18-19টা মামলা রয়েছে সেম ধরনের ক্যাটাগরি। তো প্রত্যেকটা মামলার বর্তমান স্ট্যাটাস এবং তার অর্ডার কপি মাননীয় বিচারপতি কি কি নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু মামলার ব্যাকগ্রাউন্ড একটু আলাদা রয়েছে। সেক্ষেত্রে আমরা বর্তমান স্ট্যাটাস এবং কি কি অর্ডার দিয়েছেন সেগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করে দেখে নেব এই ভিডিওর মধ্যেই। সেই সঙ্গে আজ 11ই মার্চ 2024 তারিখেও নতুন 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের নতুন একটি মামলা উঠতে চলেছে এবং সেই মামলাতেও ঠিক একই অর্ডার আসতে চলেছে। অর্থাৎ সেই মামলাতে যারা পিটিশনার রয়েছেন তাদেরও একই রকম অর্ডার আসবে, এটুকু নিশ্চিন্তে বলা যায়, কেননা পূর্বের অর্ডারগুলোতে দেখে একই রকম অর্ডার এসছে। সুতরাং সেখানে কিন্তু আরও ক্যান্ডিডেট সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। তো এই মুহূর্তে প্রায় 200 জনের কাছাকাছি ক্যান্ডিডেট তারা নতুন করে ইন্টারভিউ দিতে চলেছে। তো কোন মামলার সঙ্গে কতজন পিটিশনার রয়েছে, তাদের বর্তমান স্ট্যাটাস কি এবং অর্ডার কপি কি কি উল্লেখ করেছেন, সমস্ত বিস্তারিত চলুন আমরা দেখে নিই। তো প্রথমেই 2022 ডিএলএড ক্যান্ডিডেটের পক্ষ থেকে যে নতুন একটি মামলার দিকে আমরা নজর রাখবো সেটি আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার ফাইল নাম্বার, মামলাটির ফাইল নাম্বার 6842/2024 এবং মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 6770/2024 এবং মামলাটি কবে ফাইল করা হয়েছে দেখুন, 5ই মার্চ 2024 তারিখ, অর্থাৎ এই কয়েকদিন আগে এই মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং 5 তারিখে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তার পরের দিনই দেখুন ফার্স্ট হিয়ারিং এর ডেট 6 মার্চ 2024 তারিখ, অর্থাৎ পরের দিনই এই মামলাগুলো খুব এমার্জেন্সি পারপাসে শুনানি চলছে এবং খুব তাড়াতাড়ি দ্রুত মামলাটি কিন্তু উঠে যাচ্ছে কলকাতা হাইকোর্টে। এবং দেখুন নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 11ই মার্চ 2024 তারিখ, অর্থাৎ আজকের দিনে এই মামলাটি আবার কিন্তু শুনানি হতে চলেছে এবং এই মামলার কি অর্ডার আসবে সেটা আপনাদের দিকে নজর থাকবে সেদিকে। তো আশা করি একই রকমভাবে এই মামলার যারা পিটিশনার রয়েছেন তাদেরকেও কিন্তু একই রকমভাবে অর্ডার দেবেন যে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে। তো মামলাটির পিটিশনার রয়েছেন কামরুন্নেসা ভার্সেস তার অ্যাডভোকেট রয়েছেন গোপা বিশ্বাস, কামরুন্নেসা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার সঙ্গে কতজন জড়িয়ে আছেন, কতজন পিটিশনার রয়েছেন, এই মামলার সঙ্গে টোটাল 3জন পিটিশনার রয়েছেন। 3জন কিন্তু ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে তারা আবার নতুন করে ইন্টারভিউ দিতে পারবেন বলে আশা করা যায়। তো এই মামলাটি গত 6 তারিখে অ্যাডমিশনের হিয়ারিং এর জন্য উঠেছিল, কিন্তু সেদিন কিন্তু কোনো রকম ভাবে অর্ডার আসেনি। তো দেখা যাক আজকে আমাদের কোর্টের দিকে নজর থাকবে। 11 তারিখ, আজকে 11 তারিখে কি কি অর্ডার দেন সেদিকে কিন্তু আমরা দেখব। এবার আমরা চলে এলাম আরেকটি মামলাতে, যে মামলার ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 6843/2024 এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 6771/2024। মামলাটি দেখুন সেই একই ডেটে কিন্তু মামলাটি ফাইল করা হয়েছিল বা রেজিস্ট্রেশন করা হয়েছিল 5ই মার্চ 2024 তারিখে। একই সময় অর্থাৎ 6 মার্চ 2024 তারিখে মামলাটি শুনানির জন্য উঠেছিল ফার্স্ট হিয়ারিং এর জন্য এবং মামলাটি নেক্সট হিয়ারিং এর জন্য ডেট পড়েছে আজকেই, অর্থাৎ 11ই মার্চ 2024 তারিখে আজকে কিন্তু শুনানি রয়েছে এই মামলাটি। তো এই মামলাটির পিটিশনার রয়েছেন দেখুন গৌতম বীর, অ্যাডভোকেট রয়েছেন গোপা বিশ্বাস। তো এই মামলাটিও কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে আজকে উঠতে চলেছে। এই মামলাটিও অ্যাডমিশন হিয়ারিং এর জন্য উঠেছিল, 6 তারিখের কোনো অর্ডার এখানে উল্লেখ করা হয়নি। তো গৌতম বীরের এই মামলাটির সঙ্গে কতজন পিটিশনার রয়েছেন, এই মামলার সঙ্গে টোটাল 3জন পিটিশনার রয়েছেন। অর্থাৎ এর আগের যে মামলাটা কামরুন্নেসার মামলা সেখানে 3জন দেখেছিলাম এবং গৌতম বীরের এই মামলার সঙ্গে
3 জন পিটিশনার। তাহলে আমরা টোটাল দেখলাম আপাতত 6 জন পিটিশনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20-22 ডিএলএড ক্যান্ডিডেটের সঙ্গে অ্যাড হচ্ছে। এবার আমরা আরেকটি মামলাতে চলে এলাম। মামলাটি যার ফাইল নাম্বার 6248/2024 এর এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 6159/2024 এর। মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 29/2/2024 তারিখে ফাইল এবং রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং মামলাটির ফার্স্ট হিয়ারিং 4ই মার্চ 2024 তারিখে হয়েছে এবং ডিসিশন ডেট অর্থাৎ ওই দিনই কিন্তু ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছে 4th মার্চ 2024 তারিখে এবং মামলাটির বর্তমান স্ট্যাটাস ডিসপোজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাটির যিনি পিটিশনার রয়েছেন জেবা রহমান, যার অ্যাডভোকেট রয়েছেন গোপা বিশ্বাস। জেবা রহমানের এই মামলাটির ফাইনাল অর্ডার দেখুন চলে এসছে। দেখুন 4/3/2024 তারিখে ফাইনাল অর্ডার চলে এসছে। তো এর অর্ডার আমরা মূল বক্তব্যটা এক ঝলকে একটু দেখে নেব। তো আমরা সরাসরি অর্ডার কপির মধ্যে চলে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি 4/3/2024 তারিখে মামলাটি শুনানি হয়েছিল কোর্ট নম্বর 13-তে, আইটেম নাম্বার 40-এ, WPA নাম্বার, মামলাটির ডায়েরি নাম্বার 6159/2024 জেবা রহমান পিটিশনার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ফিরদৌস শামীম কথা বলছিলেন, গোপা বিশ্বাস কথা বলছিলেন পিটিশনারের পক্ষ থেকে। আমরা দেখে নেব যে মূল বক্তব্য। পার্সুইং ডিএলএড ক্যান্ডিডেটস 20-22 ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তারা অ্যাপ্লাই করেছিল, প্রথম দিকে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো, তারা কোথা থেকে এলো, কিভাবে এলো এবং সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে 20-22 লেটদের জন্য এবং 9533 যে প্যানেলে নিয়োগ করার কথা বলেছে এবং 20-22দের যে ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো অনারেবল সুপ্রিম কোর্টে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এখানে। তো অর্ডারের মূল বক্তব্য যেখানে উল্লেখ করা হয়েছে 13 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে, মূল বক্তব্যটা এখানে উল্লেখ করা হয়েছে। কি বলা হচ্ছে? দ্য পিটিশনার শ্যাল অ্যাকোমোডেট ইন দ্য ইন্টারভিউ প্রসেস উইদিন 7th মার্চ 2024। অর্থাৎ যারা পিটিশনার রয়েছেন তাদেরকে নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো অ্যাকোমোডেট করার কথা বলা হচ্ছে তাদের, অর্থাৎ ইন্টারভিউ নেওয়ার কথা বলা হচ্ছে, ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করার কথা বলা হচ্ছে 7ই মার্চের মধ্যে। কিন্তু 7ই মার্চ যদি অতিক্রান্ত হয়ে গেছে, এনি এক্সটেন্ডেড ডেট দ্যাট বোর্ড মে চুজ ইন লাইট অফ নিউ জু অর ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ। অর্থাৎ যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ 7ই মার্চের মধ্যে ইন্টারভিউ নিতে পারে ভালো, কিন্তু যদি তারা না নিতে পারে তাহলে ডেট কিন্তু তারা এক্সটেনশন করতে পারে বা পরবর্তী ডেটে তারা রিভিউ কন্ডাক্ট করতে পারে। তো এই জেবা রহমানের যারা এই মামলার সঙ্গে কতজন পিটিশনার রয়েছেন? জেবা রহমানের এই মামলার সঙ্গে 2জন পিটিশনার রয়েছেন। 2জন পিটিশনারদের জন্য এই অর্ডারটি কিন্তু এসছে। তবে এই সেম অর্ডার কিন্তু আরো অন্যান্য বিভিন্ন মামলাগুলো রয়েছে, সেম অর্ডার কিন্তু সেই ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রে পিটিশনার সংখ্যা কিন্তু আরো বাড়ছে। আপাতত 3টি মামলা দেখলাম, 3টি মামলাতে টোটাল আমরা 8জন পিটিশনার দেখলাম 20-22 ক্যান্ডিডেটদের জন্য। এবার আমরা আরেকটি মামলায় চলে এলাম। দেখুন ফাইল নাম্বার 6085/2024, যার রেজিস্ট্রেশন নাম্বার 5966/2024, যেটা ফাইল করা হয়েছিল 28/2/2024 তারিখে। মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 29শে ফেব্রুয়ারি এবং 4ই মার্চ 2024 তারিখে মামলাটির ডিসিশন ডেট, ফাইনাল ডেট, সেখানে অর্ডার চলে এসেছে এবং মামলাটি বর্তমানে ডিসপোজ হয়ে গেছে। এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন। মামলাটির পিটিশনার রয়েছে সুমিতা রায়, এখানে অ্যাডভোকেট রয়েছেন গোপা বিশ্বাস। তো এই 4 তারিখে কি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি? এর আগের যে অর্ডার কপিটা আমরা দেখলাম, সেই অর্ডার কপিটাই কিন্তু এই যে অর্ডারটা দেখলাম আমরা, এই অর্ডারটাই কিন্তু এই মামলার ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য। অর্থাৎ এই মামলাটির সঙ্গে এই সুমিতা রায়ের এই মামলাটি একই রকম অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি। তো এই সুমিতা রায়ের এই পিটিশনার রয়েছেন, টোটাল 11 জন পিটিশনার রয়েছেন। টোটাল আপনারা যোগ করতে থাকবেন, লাস্টে দেখবেন কতজন ক্যান্ডিডেট হয়। এবার আমরা দেখে নেব আরেকটি মামলা, যে মামলাটির ফাইল নাম্বার 6086/2024, যার মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 5967/2024 এর। মামলা রেজিস্ট্রেশন করা হয়েছিল 28শে ফেব্রুয়ারি 2024 29শে ফেব্রুয়ারি মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল এবং ডিসপোজ হয়ে গেছে 4ই মার্চ। ঠিক একই রকম ভাবে এই মামলাটিও ডিসপোজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলাটির ক্ষেত্রেও কিন্তু সেই 4 তারিখে যে অর্ডার কপিটা একটু আগে আমরা দেখলাম, সেটা কিন্তু একই রকম, এই মামলার ক্ষেত্রেও একই রকম অর্ডার এসছে। তো মামলাটির পিটিশনার আমরা দেখতে পাচ্ছি অরুণিমা মল্লিক। এখন এই মামলার সঙ্গে কতজন পিটিশনার যুক্ত রয়েছেন? এই অরুণিমা মল্লিক মামলার সঙ্গে মোট 12 জন পিটিশনার যুক্ত রয়েছেন। 12 জন ডিএলএড ক্যান্ডিডেট, তারা কিন্তু নতুন করে ইন্টারভিউ দিতে চলেছেন। এবার আমরা আরেকটি মামলাতে চলে এসেছি। মামলাটির ফাইল নাম্বার 5844/2024, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 5696/2024 এর। মামলাটি ফাইল করা হয়েছিল 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে। মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 28শে ফেব্রুয়ারি 2024 এবং মামলাটির ডিসিশন চলে এসেছে 4ই মার্চ 2024 তারিখে। মামলাটি ডিসপোজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাটির পিটিশনাররা রয়েছেন তোতন পাত্র। এর আগের যে অর্ডার কপিটা আমরা দেখলাম, সেই অর্ডারটা এই মামলার ক্ষেত্রেও একই রকম অর্ডার এসছে। তো তোতন পাত্রের এই মামলার সঙ্গে কতজন পিটিশনার যুক্ত রয়েছেন? এই মামলার সঙ্গে, তোতন পাত্রের এই মামলার সঙ্গে টোটাল 21 জন ক্যান্ডিডেট, 21 জন পিটিশনার তারা কিন্তু যুক্ত হয়ে আছেন। এই 21 জন ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন করে ইন্টারভিউ দিতে চলেছেন 20-22 ডিএলএড ক্যান্ডিডেট হিসেবে। এরপর আমরা আরেকটি মামলায় চলে এসেছি, যার ফাইল নাম্বার
4/2/2024 এবং যার রেজিস্ট্রেশন নাম্বার 5694/2024 যেটা রেজিস্ট্রেশন করা ছিল 27/2/2024 তারিখে, যে মামলাটি ফার্স্ট উঠেছিল 28শে ফেব্রুয়ারি এবং একই রকমভাবে 4ই মার্চ এই মামলাটিও কিন্তু ডিসপোজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলার পিটিশনার কে রয়েছেন? ইউসুফ গোলদার। এই মামলায় কতজন পিটিশনার রয়েছেন? ইউসুফ গোলদারের এই মামলাটিতে টোটাল 14 জন পিটিশনার রয়েছেন। এই 14 জন ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন করে আবার ইন্টারভিউ দিতে চলেছেন। আমরা আরেকটি মামলাতে চলে এলাম। মামলাটির ফাইল নাম্বার 5841/2024 এর, রেজিস্ট্রেশন নাম্বার 5693/2024 এর। এটাও ঠিক 27 তারিখে 27শে ফেব্রুয়ারি ফাইল করা হয়েছিল এবং 28 তারিখে মামলাটি উঠেছিল এবং 4 তারিখে মামলাটি ফাইনাল ডিসকাস হয়েছিল, ফাইনাল ডিসিশন এসেছিল। মামলাটির পিটিশনার রয়েছেন শিব শঙ্কর দাস। টোটাল 99 জন ক্যান্ডিডেট রয়েছেন এই শিব শঙ্কর দাসের মামলার সঙ্গে পিটিশনার হিসেবে। তো টোটাল এই 99 জন ক্যান্ডিডেট ডিএলএড 2022 সঙ্গে অ্যাড হতে চলেছে, তারা কিন্তু নতুন করে ইন্টারভিউ দিতে চলেছে। 4 তারিখের যে অর্ডার দিয়েছেন সেই 4 তারিখের অর্ডার কিন্তু এই মামলার ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য। এবার আমরা আরেকটি মামলায় চলে এলাম 5680/2024 এর এবং 5598/2024 এর। মামলাটির ফাইল একই ডেটে করা হয়েছিল এবং মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল সেই 28 তারিখ 28শে ফেব্রুয়ারি এবং ডিসিশন ডেট 4ই মার্চ 2024 তারিখে, যেটা ডিসপোজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। পিটিশনার রয়েছেন পীযূষ কান্তি মণ্ডল। এই মামলার ক্ষেত্রে পিটিশনার কতজন রয়েছেন? তো পীযূষ মণ্ডলের এই মামলার সঙ্গে টোটাল 22 জন পিটিশনার রয়েছেন। এই 22 জন ক্যান্ডিডেট টোটাল ডিএলএড ক্যান্ডিডেট, তারা কিন্তু নতুন করে আবার ইন্টারভিউ দিতে চলেছেন। এই সমস্ত ক্যান্ডিডেটদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল। আমরা আরেকটি মামলা দেখব। এই মামলাটি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডে, এই মামলার নতুন একটা অর্ডার এসেছে। এই মামলাটি আমরা দেখে নেব। মামলাটির ফাইল নাম্বার 6493/2024 এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 6428/2024 এর। মামলাটি ফাইল করা হয়েছিল দেখুন 4/3/2024 তারিখে, অর্থাৎ এই মাসেরই 4 তারিখে মামলাটি ফাইল করা হয়েছিল এবং মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল পরের দিনই 5ই মার্চ 2024 তারিখে এবং ডিসিশন ডেট অর্থাৎ মানে মামলাটি এই মুহূর্তে কিন্তু ডিসিশন বেরিয়ে গেছে 7ই মার্চ 2024 তারিখে। এই মামলাটি কিন্তু ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। মামলাটি দেখুন এই মুহূর্তে স্ট্যাটাস রয়েছে, কেস ডিসপোজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি। সম্পা করা হচ্ছে এই মামলার পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন শেখ রেজাউল আলম। তো এই মামলার সঙ্গে কতজন পিটিশনার রয়েছেন? এই মামলার সঙ্গে টোটাল একাই রয়েছেন শম্পা খরা। তিনি নিজে কিন্তু তার মামলাটা একটু পৃথক ধরনের, যে এই কারণে তিনি কিন্তু নিজে একাই মামলা করেছিলেন। তার ফলে তার মামলাটিও কিন্তু পরে 7ই মার্চ 2024 তারিখে ফাইনাল অর্ডার আসে এবং তাকেও কিন্তু একই রকম ভাবে কি নির্দেশ দিয়েছেন সেটা আমরা তার অর্ডার কপি, কিন্তু পৃথক অর্ডার কপি এসছে, সেই অর্ডার কপিটা অ্যানালাইসিস করে নেব। তো আমরা অর্ডার কপির মধ্যে চলে এসে দেখুন 7/3/2024 তারিখে মামলাটি ফাইনাল জাজমেন্ট এসেছিল। তো মামলাটি কোর্ট নাম্বার 13-তে, মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। মামলাটির ডায়েরি নাম্বার WPA 6428/2024 এর। পিটিশনার রয়েছেন শম্পা খরা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারের পক্ষ থেকে রেজাউল আলম কথা বলছিলেন। স্টেটের পক্ষ থেকে যারা রয়েছেন, পর্ষদের পক্ষ থেকে সুবীর সান্যাল, এরা কথা বলছিলেন। তো অর্ডারের মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। সাপ্লিমেন্টারি যে এফিডেভিট তারা ফাইল করেছিল সেগুলো কিন্তু কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। তো 2 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে, দ্য পিটিশনার অ্যাপ্লাইড আন্ডার দ্য রিক্রুটমেন্ট প্রসেস pursuant to the notification dated 29শে সেপ্টেম্বর 2022 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল। সেখানে এই ক্যান্ডিডেট তিনি কিন্তু পার্সুয়েন্ট ক্যান্ডিডেট ছিলেন কি WBB অ্যাজ বিএড ক্যান্ডিডেট। বিএড ক্যান্ডিডেট হিসেবে তিনি অ্যাপ্লাই করেছেন। তারপর যেটা জানা যাচ্ছে she wish to switch over her primary qualification to that in course of DLED, অর্থাৎ বিএড ডিগ্রি থেকে তিনি ডিএলএড ডিগ্রিতে মাইগ্রেট করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। It appears from DLED certificate issued to the petitioner that she was candidate for the year 18-20 সেশনের ডিএলএড ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটটি রয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে পিটিশনার কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস অর অ্যাপিয়ার ফর এক্সামিনেশন। 18-20 সেশনে তিনি এক্সামিনেশন দেননি, কেননা তিনি ক্লাস অ্যাটেন্ড করেননি বা এক্সামিনেশনে অ্যাপিয়ার করেননি। তার ফলে বিভিন্ন তার মেডিকেল গ্রাউন্ডগুলো ছিল, তার কারণে তিনি এই 18-20 সেশনটা তিনি ডিএলএড কমপ্লিট করতে পারেননি। She finally appeared for Part 1, Part 2 DLED examination in the year 2022 সালে সে Part 1, Part 2 কমপ্লিট করে বা সাকসেসফুলি ভাবে কমপ্লিট করে। এই সার্টিফিকেট হ্যাজ ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিসেম্বর 2022 সালে তার সার্টিফিকেট ইস্যু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মিস্টার সুবীর সান্যাল তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট। তিনি জানাচ্ছেন যে এই ডিএলএড ক্যান্ডিডেটটি 2018-20 সেশনের জন্য এনরোল করেছিলেন, কিন্তু যেহেতু সে পাস করেনি সেই সেশনে, তার ফলে ক্যান নট অ্যালাউ টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, যে কারণে তাকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে তাকে অ্যালাউ করা হয়নি। 6 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য ফ্যাক্ট, এই পরিস্থিতিতে দিস কোর্ট ফাইন্ড দ্যাট, এই কোর্ট এটা খুঁজে পেয়েছে যে পিটিশনার কুড সিট ফর দ্য পার্ট 1 পার্ট 2 এক্সামিনেশন অনলি ইন দ্য ইয়ার 2022-এ এই পিটিশনারটি পার্ট 1 পার্ট 2 তার এক্সামিনেশন কমপ্লিট করেছে ডিউ টু হার প্রিভিয়াস মেডিকেল ইনডিসপোজিশন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তার মেডিকেল গ্রাউন্ডের জন্য তিনি কিন্তু পরীক্ষায় বসতে পারেননি।
The West Bengal Board of Primary Education allowed her to do so, such issue her a successful certificate candidate, তাকে সাকসেসফুলি যে তিনি হয়েছেন তার সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং কোর্ট কি অর্ডার দিচ্ছে, দ্য পিটিশনার শ্যাল দেয়ারফর টু ট্রিট অ্যাজ এ ক্যান্ডিডেট হ্যাভিং ডিএলএড সার্টিফিকেট ফর দ্য ইয়ার 2022 ডিএলএড ক্যান্ডিডেট হিসেবে তাকে ট্রিট করতে বলা হচ্ছে, অর্থাৎ দেখতে বলা হচ্ছে। দ্য পিটিশনার শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ইন্টারভিউ প্রসেস, পিটিশনারকে 2022 ডিএলএড ক্যান্ডিডেটের সঙ্গে ইন্টারভিউ যে প্রসেস শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সঙ্গে অ্যালাউ করতে বললো, কোর্ট নির্দেশ দিল তাকে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। সাচ ইন্টারভিউ প্রসেস ওয়াজ গোয়িং অন, সে যে ইন্টারভিউ প্রক্রিয়াটা অলরেডি চলছে, অ্যান্ড ওয়াজ ডিউ টু কমপ্লিট টুডে, অর্থাৎ আজ ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, অর্থাৎ 7ই মার্চ 2024 তারিখে কমপ্লিট হয়ে যাচ্ছে 2022 ডিএলএডদের ক্যান্ডিডেটদের। In several matters, this court has directed that board may conduct interview for the candidate 7th March. যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্ভব হয় তাহলে তাকে আজকে ইন্টারভিউ নিতে পারে, নেওয়ার জন্য তাকে বলছে, যদি নেওয়া সম্ভব হয় তাহলে তাকে নিতে পারে, অর আদারওয়াইজ এনি এক্সটেন্ডেড ডেট, আদারওয়াইজ তাকে ডেট এক্সটেনশন করিয়ে এই ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়ার অর্ডার দিচ্ছেন। লেট দ্য পিটিশনার বি ইন্টারভিউড অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য অ্যাফোরসাইড সিলেকশন প্রসেস, এই যে সিলেকশন প্রসেস চলছে সেখানে কিন্তু এই পিটিশনারকে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। যদিও এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, দ্য অ্যাফোরসাইড পার্টিসিপেশন অফ দ্য পিটিশনার শ্যাল বি সাবজেক্ট টু রেজাল্ট অফ স্পেশাল লিভ পিটিশন টু অ্যাপিল, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের যে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে, অর্থাৎ 2022 ডিএলএড এর ক্যান্ডিডেট, পরবর্তীতে সুপ্রিম কোর্ট এদের যে নির্দেশ দেবে সেটাই কিন্তু কার্যকরী হবে। পিটিশনটি সরাসরি এই মুহূর্তে ডিসপোজ করে দেওয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব বিভিন্ন পিটিশনের সঙ্গে যত পিটিশনার রয়েছেন সে তাদের ডিটেলসটা আমরা একবার ক্যালকুলেট করে নেব, টোটাল কতজন পিটিশনার ডিএলএড 2022 ক্যান্ডিডেট হিসেবে বর্তমানে নতুন করে ইন্টারভিউ দিতে চলেছেন। এই মুহূর্তে যে চার্টটি আমরা দেখছি সেটা ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের তাদের নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেল, সেই কতজন কোন পিটিশনারের সঙ্গে কতজন রয়েছেন সেটা আমরা দেখে নেব। বিএড, এনআইএস, ডিএলএড এবং বিপিএড যে সমস্ত ক্যান্ডিডেট ছিল, এই সমস্ত ডিগ্রি দিয়ে যারা অ্যাপ্লাই করেছিল তারা মাইগ্রেট করেছে টু ডিএলএড 2022 হিসেবে। তো প্রথম যে মামলাটির আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে কেস নাম্বার রয়েছে, পিটিশনার রয়েছেন কামরুন নেসা, তার পিটিশনের সঙ্গে 3 জন যুক্ত হয়ে আছেন। তারপরে সেকেন্ড যে মামলাটি রয়েছে তার মামলার এখানে নাম্বার রয়েছে গৌতম বীরের মামলার সঙ্গে 3 জন পিটিশনার রয়েছেন। অন্যদিকে থার্ড নম্বরে যে মামলা রয়েছে, মামলাটির নাম্বার এখানে কেস ডায়েরি নাম্বার রয়েছে জেবা রহমানের মামলার সঙ্গে 2 জন পিটিশনার রয়েছেন, এই দুজন তারা ইন্টারভিউ দিতে চলেছেন। অন্যদিকে 4 নম্বর মামলার সঙ্গে 4 নম্বর মামলার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, যে মামলাটির পিটিশনার রয়েছেন সুমিতা রায়ের পিটিশনার সঙ্গে 11 জন পিটিশনার যুক্ত রয়েছেন, এই 11 জন তারা কিন্তু নতুন করে ইন্টারভিউ দিতে চলেছেন। অন্যদিকে 5 নম্বরের ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি অরুণিমা মল্লিকের পিটিশনার সঙ্গে যুক্ত রয়েছেন 12 জন ক্যান্ডিডেট তারা নতুন করে ইন্টারভিউ দিতে চলেছে। 6 নম্বরে তার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি তোতন পাল, মূল পিটিশনার, তার সঙ্গে 21 জন ক্যান্ডিডেট পিটিশনার রয়েছেন। এই 21 জন ক্যান্ডিডেট ডিএলএড 2022 সেশনের সঙ্গে নতুন করে ইন্টারভিউ দিতে চলেছে। অন্যদিকে 7 নম্বরে যে নতুন একটা ডায়েরি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউসুফ গোলদারের পিটিশনারের সঙ্গে যুক্ত রয়েছেন 14 জন ডিএলএড ক্যান্ডিডেট, 14 জন ডিএলএড বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি তাদের ছিল। এই সমস্ত ক্যান্ডিডেটের সবারই বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল। 8 নম্বরে নতুন একটি ডায়েরি নাম্বার আমরা দেখছি শিবশঙ্কর দাসের মামলার সঙ্গে টোটাল 99 জন পিটিশনার যুক্ত রয়েছেন। এই 99 জন ক্যান্ডিডেট কিন্তু 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দিতে চলেছেন। তো 9 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মামলার ডায়েরি নাম্বার এখানে দেখুন পীযূষ মণ্ডলের পিটিশনারের সঙ্গে 22 জন ক্যান্ডিডেট নতুন করে ইন্টারভিউ দিতে চলেছে। এবং 10 নম্বরে যেটা দেখতে পাচ্ছি শম্পা ঘোড়া, তার ডায়েরি নাম্বার আমরা দেখলাম শম্পা ঘোড়া, তার সঙ্গে তিনি একাই রয়েছেন, তার মামলার ব্যাকগ্রাউন্ডে যেহেতু অন্যরকম সেহেতু তিনি আলাদাভাবে লাস্টে আমরা যে নাম্বারটা দেখলাম পিটিশনের নাম্বারটা দেখলাম, তার ডায়েরি এবং তার অর্ডার কপিটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম। তো এই টোটাল আমরা যেটা দেখলাম এই সমস্ত ক্যান্ডিডেটরা টোটাল হিসেবে 188 জন ক্যান্ডিডেট রয়েছে ডিএলএড 2022 এর জন্য। এই সমস্ত ক্যান্ডিডেটরা বিএড, এনআইএস ডিএলএড বা বিপিএড ডিগ্রি থেকে সরাসরি 2022 ডিএলএড ক্যান্ডিডেটে মাইগ্রেট করছে। তার ফলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাদের কিন্তু নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এখানে আমরা 10টা মামলা দেখলাম, এর পাশাপাশি আরও কিন্তু 7-8টা মামলা রয়েছে এই 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 ডিএলএডদের মূল যে লিস্ট তারা সুপ্রিম কোর্টে জমা করেছিল সেই লিস্টে তারা ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে।
বাকি যে এই যে নতুন যে মামলাগুলো এসছে, নতুন মামলার এই যে অর্ডারটা এসছে, সেই অর্ডারে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিতে পারেনি। তো ৭ তারিখ অলরেডি যেহেতু পেরিয়ে গেছে, ইন্টারভিউ এর শিডিউলটা প্রকাশ করেনি, সেহেতু নতুন করে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ এর শিডিউল প্রকাশ করতে হবে এবং নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো পিটিশনার তারা ওয়েট করবে। ওয়েট করলে তারা কিন্তু তাদের নতুন নোটিফিকেশন আসবে। ততক্ষণে তারা ওয়েট করতে থাকুক। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।